This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, তন্নিষ্ঠার সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। তন্নিষ্ঠা, ঘড়ির কাঁটা দুটো সমানেই ফুল অ্যান্ড ফাইনাল। একদম তাই। আর শুরুতেই যে খবরে আমাদের নজর রাখতে হচ্ছে এই মুহূর্তে, 2029-এ বিজেপি আর ক্ষমতায় ফিরবে না, তার আগেও কেন্দ্রের সরকার পড়ে যেতে পারে। বিস্ফোরক দাবি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফের নাম না করে নির্বাচন কমিশনের সিইওকে নিশানা। দেশের এই অবস্থা, এক পক্ষ চলছে, কোথায় নিরপেক্ষতা? এক পক্ষ, আর এক পক্ষ পক্ষপাত দুষ্ট, যারা ভাবছে আজকে ক্ষমতায় আছে কাল থাকবে না। তোমরা 29-এ কোনোভাবেই আসবে না, তার আগেও তোমার গভর্নমেন্ট পড়ে যেতে পারে। গুজরাটেও মারা গেছে বিএলও, মধ্যপ্রদেশেও মারা গেছে বিএলও, রাজস্থানেও মারা গেছে বিএলও, কেরালাতেও মারা গেছে, তামিলনাড়ুতেও মারা গেছে, বাংলাতেও মারা গিয়েছে। তাদের দাবি তো ন্যায্য এবং সঙ্গত বলে আমি মনে করি। 48 ঘন্টা বসে থাকতে হলো বিএলওদের শুধু তাদের কথাটা একটু জানাবার জন্য? এত অমানবিক। আমি তো কালকে রাস্তায় আসছিলাম, আমার গাড়ি দাঁড়িয়ে কিছু লোক কিছু কথা বলতে চাইছিল, আমি তো দাঁড়িয়ে কথাগুলো শুনলাম এবং সঙ্গে সঙ্গে তাদের যা যা প্রয়োজন সবটাই করে দিলাম। তো এইটুকু কথা শুনতে 48 ঘন্টা লাগলো? এত কিসের অহংকার? ওনাকে চিন্তা করার দরকার নেই। উনি সর্বভারতীয় দল থেকে যেভাবে আঞ্চলিক দলে পরিণত হয়েছে, 29-এর স্বপ্ন তার কাছে দিবা স্বপ্নই থাকবে। বরং যত এক্সপায়ারি ডেট এগিয়ে আসছে তত হতাশা পাচ্ছে এবং কি বলছেন তিনি নিজেই জানেন না। এই বক্তব্যগুলি হতাশার বহিঃপ্রকাশ। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। কেন তৃণমূলের বিসর্জন? কারণ বাংলা আবার বাঁচতে চায়। তাই বাংলার ঘরে ঘরে স্লোগান উঠেছে, বাঁচতে চাই বিজেপি তাই। আর এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের আরেকবার আপনাদের জানিয়ে রাখি, 2029-এ বিজেপি আর ক্ষমতায় ফিরবে না এবং তার ভবিষ্যৎবাণী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেই বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, এবার তাহলে কি ইন্ডিয়া জোটের মুখ হতে চাইছেন মমতা? এই বিষয়টাও ভাসছে, কারণ বনগাঁর সভায় এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূল নেত্রীর। 2029-এ কেন্দ্রে বিজেপির সরকার থাকবে না, ভবিষ্যৎবাণী মমতার। আমায় আঘাত করলে সারা ভারত হিলিয়ে দেব, হুঙ্কার তৃণমূলের। বিধানসভা ভোটের পর ভারত সফরের ঘোষণা মমতার। 2029 বড়ই ভয়ঙ্কর। তোমাদের সরকার থাকবে না। শকুনি মামারা সেদিন কোথায় পালাবে, এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। আমায় বাংলায় আঘাত করলে, কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো, এটা মাথায় রেখো। ইলেকশনের পরে আমি একটু দেশটা চষে বেড়াবো। অনির্বাণ সিনহা পলিটিক্যাল এডিটর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নিউজরুম থেকে। অনির্বাণ, মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টাও না, সময়টা বোধহয় আরও কম, তার মধ্যেই দুবার এই একই কথা বললেন। কিসের ইঙ্গিত? দেখো, নিশ্চিতভাবেই সর্বভারতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল আরও বেশি করে অংশগ্রহণ করতে চান, এটা তার ইঙ্গিত। কিন্তু সেই রাজনীতির প্রেক্ষাপটের দিকে যদি এই মুহূর্তে চোখ রাখি, নিশ্চিতভাবে বিহারের নির্বাচনে বিপুল পরাজয়ের পর এবং খুব খারাপভাবে হারার পরে, পরাজয় তো থাকে কিন্তু খুব খারাপভাবে হারার পরে কংগ্রেস এই মুহূর্তে কোণঠাসা। একই সঙ্গে কোণঠাসা রাহুল গান্ধীর ইন্ডিয়া জোটে যে নেতৃত্ব দেওয়ার গ্রহণযোগ্যতা, সেই প্রশ্ন। ফলে স্বাভাবিকভাবেই ইন্ডিয়া জোটের ভিতরে আবার একটা চার্নিং, আমরা যাকে বলি, সেটা শুরু হবে। কে নেতৃত্ব দেবে, কেন নেতৃত্ব দেবে, কোন যোগ্যতায় নেতৃত্ব দেবে ইত্যাদি। মমতা বন্দ্যোপাধ্যায় দুটো কথা বলেছেন, তার কথা দুটো অংশ। এক, নির্বাচন এবং তারপর, অর্থাৎ এই নির্বাচনে তিনি জিতবেন এবং তারপরে তিনি নিশ্চিন্তে গোটা দেশ চষে বেড়াতে পারবেন বিজেপির চিন্তার কারণ হয়ে দাঁড়ানোর জন্য। অর্থাৎ এই বিধানসভাটা তিনি পার করবেন। ফলে এই বিধানসভাটা তিনি যদি পার করেন, তাহলে নিশ্চিতভাবেই গ্রহণযোগ্যতার জায়গা থেকে তিনি সর্বভারতীয় নেতৃত্বের জায়গা অনেকটা এগিয়ে যাবেন। তার কারণ তার সামনে সেই অর্থে রেকর্ডের জন্য বড় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে একমাত্র জ্যোতি বসু এবং নবীন পটনায়ক থাকবেন। একাদিক্রমে 15 বছর শাসন করার পর তিনি যদি আবার ফিরে আসেন 20 বছরের টার্মের মেয়াদের ম্যান্ডেট নিয়ে,
সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই অনেক বেশি গ্রহণযোগ্যতা নিয়ে যেতে পারবেন সর্বভারতীয় স্তরে রাজনীতি করবার জন্য। কিন্তু এর সঙ্গে সঙ্গেই আরও কতগুলো কথা আছে। তৃণমূল কংগ্রেসের উপস্থিতি, বিজেপির বিরুদ্ধে যে রাজ্যগুলো থেকে সবথেকে বেশি আসন আনা যায় বিজেপির বিরুদ্ধে লড়ে, এককভাবে লড়ে, সেই রাজ্যগুলোতে তৃণমূল কংগ্রেসের উপস্থিতি কেমন? উত্তরপ্রদেশ, আমি বলছি হিন্দি বলয় রাজ্যগুলো, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, রাজস্থান তো আছেই, কিছুটা তো গুজরাটও তার সঙ্গে, যদিও সেটা হিন্দি বলয় রাজ্য না, এবং মহারাষ্ট্র। কার্যত তৃণমূল কংগ্রেস এখানে শূন্য। এবং এর বাইরেও তৃণমূল কংগ্রেসের যে অবস্থান, কখনো কখনো কিছু কিছু রাজ্যে দেখা গিয়েছে সেগুলো তো তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তের অবস্থান বেশ খারাপ। ত্রিপুরা বলো, গোয়া বলো, টিম করে জ্বলছে মণিপুর। ঠিক এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য রাজনৈতিকভাবে বিজেপিকে কতটা বার্তা দেওয়ার জন্য, তৃণমূল কংগ্রেস কর্মীদের কতটা উদ্যমী করবার জন্য, আর কতটা বাস্তবিকতার পরিপ্রেক্ষিতে, সে প্রশ্নটাও কিন্তু একই সঙ্গে থেকে যাচ্ছে। শুভজিৎ, ধন্যবাদ। অদিত চৌধুরী এই প্রসঙ্গে কি বলেছেন একবার শোনাই। আগে তোকে ঘুরতে মানা করেনি, ভোটের পর কেন? তো ভোটের আগে ঘোরা উচিত। অদ্ভুত লাগছে, এসআইআর নিয়ে সমস্যা তো ভোটের আগে হচ্ছে, আর দিদি বলছে ভোটের পর ঘুরবো। তার মানে কি বিজেপি আর দিদি দুজনে মিলে চাইছে এসআইআরটা হোক, তারা যেমন হয়ে যাচ্ছে তেমন হবে। বিএলও সব দিদির পার্টির লোকরা, আন্দোলন করছে দিদির পার্টির লোকরা, কোনো অন্য বিএলও নাই, সব দিদির পার্টির লোকরা। তো এই আঁতাত কিসের আঁতাত আমাদের মাথায় ঢুকছে না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা কলতান দাশগুপ্ত। কলতান, গোটা খবরটা যদি দেখি তাহলে অন্তত সাংবাদিক হিসেবে অনেক কিছুর গন্ধ পাচ্ছি আমরা। অদিত চৌধুরী একটা আতাতের কথা বললেন। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন যে তিনি 26-এর পরে, মানে নির্বাচনের পরে ভারত সফরে বেরিয়ে পড়বেন, বিভিন্ন গোটা দেশ চষে ফেলবেন। আজকে বলছেন তিনি যে 2029-এ এই সরকার থাকবে না, তার আগেও পড়ে যেতে পারে। এখান থেকে অনেকগুলো প্রশ্ন। অদিত চৌধুরীর বিষয়টা আমরা ছেড়ে দিলাম, আপনাদের জোট সঙ্গী তারা সর্বভারতীয় স্তরে, অপর জোট সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যগুলো দেখছেন কিভাবে? এর আগে উনি ভারত ভ্রমণে বেরিয়েছিলেন, গোয়াতে, ত্রিপুরাতে, আরো কোন কোন রাজ্যে যেন, সেই রাজ্যে টাকা পয়সা এটা ওটা দিয়ে সব দলে যাদেরকে নিলেন, যারা কি সব এমএলএ টেমএলএ না কি সব হলেনও আবার কারা কারা, তো গোটা দলটা হচ্ছে যে খাতা বা পেন বন্ধ করে, পার্টি অফিস বন্ধ করে সব তো বিজেপিতে চলে গেছে। গোয়ার তৃণমূলটা কোথায়? মণিপুরের তৃণমূলটা কোথায়? ত্রিপুরার তৃণমূলটা কোথায়? সব দরজা বন্ধ করে ওদের যে হেডকোয়ার্টার সেই বিজেপি আরএসএস সেখানে চলে গেছে। ফলে যখনই উনি এইসব বলেন তখন বুঝতে হয় যে নিশ্চয়ই উপর থেকে কোনো সিগন্যাল আছে, যে কারণে আবার ওই দেশে ঘুরে বেরিয়ে বিজেপি বিরোধী ভোট সেটা ভাঙার চেষ্টা করছেন কার্যত। এই চেষ্টা অতীতেও করেছেন, এই চেষ্টা ভবিষ্যতে করবেন বলে এখন অদিত চৌধুরী যে ইঙ্গিতটা দিলেন আপনি সেটাই বিস্তারিত বলছেন, তাই তো? হ্যাঁ, আমি আর একটু বাড়তি বলবো যে কারণ এখন এই ইঙ্গিত না দিলে সামনের নির্বাচনে আরএসএস এর সাহায্য সহযোগিতা না পেলে ওনার কি হবে সেটা হয়তো উনি বুঝতে পারছেন। ফলে এখন থেকে ইঙ্গিত দিয়ে আগামী বিধানসভা নির্বাচন পশ্চিমবাংলায় সেখানে আরএসএস এর সাহায্য প্রার্থনা করছেন। ধন্যবাদ। কথা বললাম সিপিআইএম নেতা কলতান দাশগুপ্তের সঙ্গে। অদিত চৌধুরী এবং মানে সিপিএম এবং কংগ্রেস দুজনেরই একই বক্তব্য, একই লাইনে বক্তব্য যে গোটা দেশের বিজেপি বিরোধী যে ভোটটা রয়েছে সেটা ভাঙতে চাইছে তৃণমূল কংগ্রেস। জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনাদের দলনেত্রী আপনি পুরোটাই জানেন। তারপর আমরা দেখলাম বাম এবং কংগ্রেস একযোগে বলছে যে এটা একটা কৌশল, গোটা দেশে ঘুরে 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 যেখানে যেখানে বিজেপি বিরোধী একটা হাওয়া তৈরি হচ্ছে বা একটা জোট তৈরি হচ্ছে বা একটা ভোট তৈরি হচ্ছে সেটাকে তৃণমূল কংগ্রেস আসলে ভাঙতে চাইছে, এবং এটা ওপরতলার নির্দেশে, মানে বিজেপির নির্দেশে। শুনুন, এইসব তো কথার কথা, কিন্তু প্রকৃত সত্য যেটা সামনে আসছে সেটা কি সেই কথা বলছে? এই তো বিহারের ইলেকশন হয়ে গেল, অদিত চৌধুরী তো গিয়েছিলেন সেখানে। কংগ্রেসের পারফরমেন্সটা কি? যত দিন যাচ্ছে তত পপুলার ভোট কমছে কেন? বিজেপি বিরোধী হাওয়া কোথায় কংগ্রেস তৈরি করতে পারছে? কংগ্রেস তো পেছু হচ্ছে। তারপর তাদের যে লিডার সে একটুখানি লড়াই করেই বিদেশে চম্পটি দিচ্ছে। এতে কি লড়াই সম্ভব হয়? আর সিপিএম বা কোথায় আছে? বিজেপির বিরোধিতা কোথায় করছে? তারা বেশি ব্যস্ত মমতা বিরোধিতায়। বিজেপির বিরোধিতা না কংগ্রেস করছে না সিপিএম করছে, তাদের মুখে এসব কথা মানায় না। এই পশ্চিমবঙ্গে বিজেপিকে কে বিরোধিতা করে আটকে রেখেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। বলতে পারবেন? যখন বিষয়টা গোটা দেশের পরিপ্রেক্ষিতে হয় জয়প্রকাশ বাবু, আর দেশের পরিপ্রেক্ষিতে কোথায় আটকাতে পারছে? কেন মহারাষ্ট্র হাত থেকে বেরিয়ে গেল? কংগ্রেস জবাব দিক। কেন দিল্লি চলে গেছে? কেন রাজস্থানে নেই?
কেন মধ্যপ্রদেশে নেই? এসব জায়গায় তো কংগ্রেস ছিল আগে, সব জায়গায় হারছে কেন? আর অন্য অন্য জায়গায় তারা তাদের যে বিরোধী শক্তি, যারা বিজেপি বিরোধী শক্তি, কেজরিওয়াল মনে করুন, কিংবা অখিলেশ যাদব, কিংবা তেজস্বী, তাদেরকে সহযোগিতা করে তাদের জেতার জায়গায় কংগ্রেস কেন নিয়ে আসতে পারছে না? কংগ্রেস কোথায়? জয়প্রকাশ বাবু, নিজেদের মধ্যে আলোচনা পশ্চিমবঙ্গের করা, কেন এই ডিবাকল হচ্ছে সেটা ভাবা। জয়প্রকাশ বাবু, পশ্চিমবঙ্গের বাইরে আপনাদের দল তৃণমূল কংগ্রেস, তাদের পারফরমেন্স তো খুবই হতাশাজনক। তৃণমূল কংগ্রেস অন্তত বিহার সীমান্তে বিজেপিকে আটকে দিতে পেরেছে, সেটাই কি আপনারা মনে করেন না যথেষ্ট? এই বাংলাতে ঢুকতে দেয়নি প্রধানমন্ত্রী অমিত শাহ, তারা সর্বশক্তি নিয়ে বাংলা দখলের খেলায় নেমেছিল। সেক্ষেত্রে তারা তো গর্ববোধ করা উচিত, যে 2-3 জন বলছে তারা তো বাঙালি। আপনাদের কাছে যে কথাগুলো বলেছে তারা তো বাঙালি, তারা বাংলার যে এখনো বিজেপির দখলে যায়নি, তার জন্য তো তাদেরও গর্ব অনুভব করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানো উচিত। অসংখ্য ধন্যবাদ জয়প্রকাশ বাবু। শুভেন্দু অধিকারী তিনি বলছেন 2021-এর পরেও তো ভারত ভ্রমণে বেরিয়েছিলেন, জাতীয় দলে তকমা হারিয়েছে তৃণমূল কংগ্রেস। বলেছেন বিধানসভা নির্বাচনের পরে আপনি ভারত ভ্রমণ করবেন, ভারতকে হিলিয়ে দেবেন। কি ভাষা! আজকের বক্তব্য শুনে মনে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীকে মনে হচ্ছে রেজিস্টার জোকার। ভারত ভ্রমণে বেরিয়েছিলেন 21 সালের পরে, আপনি আপনার ভাইপো বলেছেন বাংলা জিতেছি 213টা আসনে, আমরা এবারে বেরিয়ে পড়লাম ভারত দখল করব। আজকে এই পার্টি তার জাতীয় দলের তকমা হারিয়েছে। আপনাকে বেরোতে কে না বলছে? 2টো চার্টার আছে, 4টা হেলিকপ্টার আছে, 1600 কোটি টাকা অ্যাকাউন্টে আছে। যে নিজে জিততে পারে না নন্দীগ্রামে, আমার কাছে হারে 1956 ভোটে, সে নাকি ভারত হিলাবে, গুজরাট জিতিয়ে নেবে, সে নাকি আহত বা ভীষণ খারাপ। এত যন্ত্রণা কেন আপনার? এদিকে 26-এর ভোটে কমিশনের সমান্তরাল ডেটা ব্যাংক তৃণমূলের হাতে। এসআইআর এর বিরোধিতা করেও এসআইআর কেই অস্ত্র করেছে শাসক দল। বিএলওদের ছায়া সঙ্গী তৃণমূলের বিএলএরা দিদির দুধ অ্যাপে ভোটারদের যাবতীয় তথ্য আপলোড করছে তৃণমূল। কত ভোটারের নাম কাটা যাবে আগেভাগে সেই তথ্য থাকছে তৃণমূলের হাতে। রাজ্য জুড়ে নির্বাচন কমিশনের নির্দেশে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই তৃণমূলের পক্ষ থেকে প্যারালাল তথ্য সংগ্রহ শুরু হয়েছে এবং সেই তথ্য দিদির দুধ যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে আপলোড করছেন ভোটারদের সামগ্রিক তথ্য। ভোটারদের কোন কোন তথ্য আপলোড করছেন এবং দিদির দুধে কিভাবে আপলোড করছেন একটু আমাকে বোঝান। দিদির দুধ অ্যাপসটা প্রথমে ঢুকলাম, এসআইআর ভেরিফিকেশন ইয়েতে যাব, এই যে এখানে নামগুলো দেখব, এটা এখানে যাব, ভোটার পাওয়া গিয়েছে না 2002 লিস্টে নাম আছে, সেহেতু হ্যাঁ করতে হবে। এখানে ফর্মটি পাওয়া গিয়েছে, এনার আধার কার্ড আছে, তাহলে হ্যাঁ করতে হবে। তো 11টা ডকুমেন্টসের মধ্যে আধার কার্ড আছে, তো আমরা এখানে আধার কার্ডের অপশানে ক্লিক করব। কাজে সন্তুষ্ট হয়েছে, এটা সেভ করব। বিএলওকে ফর্মটি সাবমিট করা হয়েছে, এস করে এটা সাবমিট করে দেবো, তাইলে এটা দিদির দুধে অ্যাপসে হয়ে গেল। আপনাদের সঙ্গে যারা বিএলও টু রয়েছেন তারাও তথ্য সংগ্রহ করছেন, আর তারা কি এনুমারেশন ফর্ম থেকে তথ্য সংগ্রহ করছেন নাকি ভোটারদের কাছ থেকে? ভোটারদের কাছ থেকে। আমার কাছে যখন আসছে আমি নিচ্ছি যখন, তখন ও আমার সাথে থাকছে, ও ওর কাজটা করে নিচ্ছে সাথে। কমিশনের সমান্তরাল তৃণমূল কেন তথ্য সংগ্রহ করছে এই প্রশ্ন তুলেছে বাম বিজেপি। কমিশনের তথ্য তৃণমূল পাচার করতে চাইছে, অভিযোগ বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার। তৃণমূলের বিএলএদের গ্রেপ্তারি চেয়ে কমিশনের হস্তক্ষেপ দাবি, কমিশনকে জানিয়েও লাভ হচ্ছে না, অভিযোগ সিপিএমের। যে কাজটা করার দরকার আমাদের বিএলও, সেই কাজটা করছে দিদির ভূতেরা। এই তথ্যকে পাচার করতে চাইছে। জাতীয় নির্বাচন কমিশনারের পদক্ষেপ নিয়ে এগুলোকে কোমরে দড়ি দেওয়ার দরকার আছে।
এই তথ্য নির্বাচন কমিশনের কাছে থাকার কথা, কিন্তু নির্বাচন কমিশনের কাছে যাওয়ার আগেই ধমকে চমকে বা ভালো সম্পর্কের খাতিরে তৃণমূল সেটা নিয়ে ওই যে ওদের অ্যাপে আপলোড করছে, সেটা আমরা সরকারি দপ্তরে জানিয়েছি, কিন্তু সরকারি অফিসাররা কার্যত অসহায়ের ভূমিকায় আছে। তাদের তৃণমূলের সামনে তৃণমূলের মুখের ওপর কিছু বলার হয় ক্ষমতা নেই, না হলে ইচ্ছা নেই। এই তথ্য কোথায় বিক্রি হবে, এই তথ্য কোন কোম্পানি আবার 500,000 কোটি টাকা দিয়ে এসে এবার নির্বাচনটাকে খরচা করবে সেটা জানা নেই। কিন্তু এটা নির্বাচন কমিশন এটাই ইন্টারফেয়ার করলো না, এটায় কোনো হাত দিল না, এইটা মানুষের নিরাপত্তার জন্য খুব যথাযথ কাজ হলো না। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়বাবু, এসআইআর এর যে তথ্য, সেই সমস্ত তথ্যটাই দিদির দুধ অ্যাপে থাকছে, আপডেট করা হচ্ছে, এই খবর এসছে আমাদের কাছে। এবং এই বিষয়টা নিয়ে কমিশনের সমান্তরাল তৃণমূল কেন তথ্য সংগ্রহ করছে প্রশ্ন তুলেছে বাম বিজেপি, কি বলবেন? যারা প্রশ্ন তুলছে তাদের সাংগঠনিক ক্ষমতা দক্ষতা শূন্য, সেই জন্যই তো আমরা বারবার বলে এসেছি যে এটা বিহার উত্তরপ্রদেশ নয়, এটা বাংলা। আমাদের বুথ স্তরে সংগঠন আছে, আমরা প্রত্যেকটা তথ্যকে নিজেদের জায়গায় তুলে রাখবো, এটাই স্বাভাবিক। আমরা দেখবো না কোন ভোটারের কি তথ্য আছে, তারপরে কালকে কমিশন যদি বিহারের মতো 50 লক্ষ নাম বাদ চলে গেল এবং সেই নামের আর কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না, আমাদের কাছে কিন্তু তথ্য থাকছে। বিএলএদের কাজ কি? বিএলএ 2 যারা আছেন তাদের এটাই কাজ। বাকি দল বিএলএ 2দেরকে দিয়ে করাতে পারছে না, তারা খাচ্ছে ঘুমাচ্ছে বা তাদের হয়তো নেই, তার দায়িত্ব তো আমরা নেবো না। নিশ্চিতভাবে আমরা একজন ধরুন এনুমারেশন ফর্ম জমা করতে যাচ্ছে, বিএলএ 2 তাকে জিজ্ঞেস করে তার ডিটেলসটা নিয়ে আমরা আমাদের মতো করে সাংগঠনিকভাবে তুলে রাখছি। এটা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দক্ষতা, এবং এখানেই নির্বাচন কমিশনের মাধ্যমে বিজেপি যদি কিছু কারিগরি করে থাকবে ভেবে থাকে, সেটা ধরা পড়ে যাবে। সেই জন্যই তাদের ব্যর্থতার যে মুখ, সেটা এবার ফুটে উঠছে, এখানেই আমাদের সাফল্য। বেশ, ধন্যবাদ। আর এবার আপনাদেরকে একটা ছবি দেখাবো। মুখ্যমন্ত্রীর অভয় বার্তা, তাও ঠাকুরনগরে বিজেপির সিএএ ক্যাম্পে ভিড় রয়েছে। 2002-এর তালিকায় নাম না থাকা ব্যক্তিদের হিন্দু কার্ড বিলি করছে শান্তনু শিবির। কার্ড বিলি করে পয়সা নিচ্ছে শান্তনু, তোপ দেখেছেন মমতা বালা ঠাকুর। শিবির থেকে টাকার বিনিময়ে কার্ডও নিচ্ছেন মতুয়ারা, মানে তারা যাচ্ছেন, টাকা দিচ্ছেন, কার্ড নিচ্ছেন। হিন্দু কার্ড হাতে থাকলে ভোটার লিস্টে নাম উঠবে কি মতুয়াদের? এটা কিন্তু একটা কোটি টাকার প্রশ্ন। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে এই কার্ডের কি কোনো, দেখুন, আমাদের পূর্ববঙ্গে থেকে আমরা এখানে আসা, যে আমাদের জাগিয়েছেন বাবা গুরুচাঁদ ঠাকুরের আমলে, আমরা তারই স্মরণাপন্ন। এই কার্ডটা নিয়ে আপনার সমস্যার সমাধান হবে? হ্যাঁ, এই কার্ডটা। এটা কোন জন্য আপনার কি কোনো আর্থিক মূল্য লাগলো? দিতে হলো, যেমন 80 টাকা করে তাদেরটা ধার্য করেছে, যে এরকম কত ছেলে মেয়েরা কাজ করছে, আমাদের দাদারা বোনরা কাজ করছে, তাদের তো একটা সংসার রয়েছে। একটা হিন্দু সার্টিফিকেট 80 টাকা, একটা মতুয়া কার্ড একটা 80 টাকা। এখানে ফর্ম ফিল আপ হয়েছে, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ছবি দিয়ে ফর্ম ফিল আপ করা হয়েছে। এনারও কি 2002 সালে, এ তো নতুন ভোটার মনে হয়? হ্যাঁ, নতুন ভোটার। আচ্ছা, এবারে তিনি দিচ্ছেন কি? তিনি দিচ্ছেন আধার কার্ড। আধার কার্ড আর হচ্ছে তার এই আধার কার্ডটা যে ফর্মটা দিচ্ছে সেখানে আমরা তুলে রাখছি, যাতে প্রমাণপত্র এটা আমাদের। এই ফর্ম, আধার কার্ড আর ছবি, যেটা ডেটা এন্ট্রি এর মাধ্যমেই তাহলে এসআইআর এ উঠবে নাম? না, এই লিস্টে নাম উঠবে না, এইভাবে তো ভোটার লিস্টে নাম ওঠে না। এইটা তোমার ফর্মটা ফিল আপ করার পরে আমাদের হিন্দু সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তারপরে যদি তার ডকুমেন্টস ওকে থাকে তো সিএ তো হবেই অ্যাপ্লাই। এটা কত লোক আসছেন? কত লোক আসছেন বলতে ডেলি 50 আপ। নতুন যে লিস্টটা হবে, যদি নাম কাটা যায় সেই নামটা উঠে যাবে, মানে যদি সিএতে সে আবেদন করে। এই মুহূর্তে কিন্তু যেদিন ঠাকুরনগরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিনই সন্ধেবেলার এই ছবিটা কিন্তু ধরা পড়ছে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। মতুয়া সমাজের এক দল মমতা বালা ঠাকুরের নেতৃত্বে তারা অনশনে যোগদান করেছিলেন, মুখ্যমন্ত্রীর সভায় তারা পা মিলিয়েছেন। অন্যদিকে আরেক দল, তারা কিন্তু আসছেন এই সিএএ সহায়তা কেন্দ্রে, সেখানে তাদের নাগরিকত্বের সার্টিফিকেট গ্রহণ করতে বা সিএএ প্রক্রিয়ায় নাম নথিভুক্ত করতে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, ঠাকুরনগর। এই কাজটা দিয়ে কি কাজ হবে? কিছুই হবে না। কি হবে? এতদিন হয়নি কেন? তাহলে কার অধিকার হিন্দু কার্ড কে দিতে পারে? আপনি কোনো একটা ধর্মের কার্ড আপনার কি আছে যে আপনার সংগঠনের তার সদস্য হিসেবে কার্ড দিতে পারেন? আপনি দিতে পারেন কখনো একটা হিন্দু কার্ড? পার্লামেন্ট দিতে পারে বিল না পাস করে? কোনো কার্ড দিতে পারে? আজকে আধার কার্ড এটা ওখানে পাস হয়েছে তবেই তো দিয়েছে।
ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এর কোনো ক্ষমতা আছে কে দেওয়ার? এটা রাজ্যের ক্ষমতা আছে। দেখুন, মানুষ এখন বিপদে পড়েছে। 2002 সালে নাম নেই। এখন যদি আমি মানে হবে তো না কিছু, সেও জানে, কিন্তু ভাবছে যে যদি আমি এটাকে করে যদি আমি পার পেতেও পারি, নাও পেতে পারি, কিন্তু এটা করে রাখি। দেখুন, শান্তনু শিবিরের দেওয়া এই মতুয়া কার্ডকে গতকালই নিশানা করেন মুখ্যমন্ত্রী। ওই কার্ড নিলেই বাংলাদেশি প্রমাণিত হয়ে যাবেন, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়া কার্ডের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আপনি যদি সংঘের কার্ড দেন, সংঘের মেম্বার কাউকে করতে চান, সেটা হতেই পারে, কিন্তু আপনি কি করছেন? টাকা নিয়ে করছেন। 100 টাকা দিয়ে লিখতে হচ্ছে মতুয়া সংঘের সদস্য করা হলো, আর বলছে এটা নিয়ে গেলেই আপনি ভোটার হয়ে যাবেন। তাই ইলেকশন কমিশনের এতে লেখা আছে, ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে তাতে কোথাও লেখা আছে আপনাদের চিট করছে, প্রতারিত করছে। টু হোমসেভার ইট মে কনসার্ন বলে কি বলছে? হার প্রিভিয়াস ন্যাশনালিটি ওয়াজ বাংলাদেশ। তাতে লিখে দিচ্ছে আপনি কিন্তু বাংলাদেশে ছিলেন। তার মানে আজকের ডেটে যখন সার্টিফিকেটটা আপনি পাচ্ছেন 2025-এর নভেম্বর ডিসেম্বর মাসে, আপনাকে বাংলাদেশি প্রমাণ করে দিচ্ছে। এতে তো আপনাদের আরও ক্ষতি করছে। 2002 ম্যাপিং করছেন SIR-এ, আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন 2025 সালে। তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশি। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বনগাঁয় দাঁড়িয়ে এই কথা বলছেন। তারপরে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের দুটো সিএ ক্যাম্পের দিকে আমরা নজর রাখবো। তন্নিষ্ঠা, সেখানকার ছবিটা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই সহকর্মী মহাদেব রয়েছেন এবং রয়েছেন প্রসেনজিৎ। প্রথমে মহাদেবের কাছে একটু যাই। মহাদেব, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এই কথা বলেছেন, গোটা রাজ্যের মানুষ শুনেছে, মতুয়ারাও শুনেছেন, তারপরেও কি সিএ ক্যাম্পে ভিড় হচ্ছে? ছবিটা একবার দেখাবে মহাদেব। দেখো, সিএ ক্যাম্পে আমরা রয়েছি এখন। জগন্নাথ সরকারের যে বাড়ি, অর্থাৎ বড়জিয়াকুর গ্রামে শান্তিপুর থানার, সেখানে কিন্তু তিনি প্রথম সিএ ক্যাম্প তৈরি করেছিলেন এবং সেই সিএ ক্যাম্পে কিন্তু বলা যায় যে খুব যে প্রথম থেকে যে ভিড় লক্ষ্য করা গেছিল তা না হলেও কিন্তু মানুষজন টুকটাক রয়েছেন। অর্থাৎ আরও বেশ কয়েকটা আমরা সিএ ক্যাম্পে গেলাম, সেখানেও কিন্তু মানুষজন রয়েছেন। দেখো, যতটা বেলার দিকে হলে আরেকটু লোক সংখ্যা বাড়ছে এমনটি কিন্তু বলছেন, কারণ এখানে শ্রমজীবী মানুষ বেশিরভাগ বসবাস করেন, তারা রাত্রের দিকে বেশি সময় পান, তারা সন্ধ্যের দিকে যান। এইভাবে কিন্তু প্রত্যেকটা সিএ যে ক্যাম্পগুলি হয়েছে, অর্থাৎ কল্যাণীতে যেমন বিধায়ক তিনি তৈরি করেছেন, তেমন রানাঘাট লোকসভা কেন্দ্রে তিনি করেছেন এবং বিজেপির আরও অন্যান্য যে সকল বিধায়ক রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু সিএ ক্যাম্প কিন্তু তৈরি করে বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছেন। প্রত্যেক ক্যাম্পেই কম বেশি করে আসছে। আমি একটু কথা বলি না, কেমন লোকজন আসছে? লোকজন আসছে, সকলের সহযোগিতা চলছে, আমাদের ক্যাম্পটা ভালোভাবেই চলছে। ডেলি প্রত্যেক দিন লোক হচ্ছে। অনেকে কৃষক মানুষ রাত্রেবেলা আসতে পছন্দ করে, সারাদিনের কাজ বন্ধ করে। কোনোদিন কোনো দিকে গুজবে কান দেবেন না, এখানে আসুন, এখানে কি আমরা সাহায্য করার কাজ জন্য হচ্ছে আরেকটু যদি বিস্তারিত জানা যায়। সরকারের মানে কাউকে কোনো ডকুমেন্টস নিয়ে যেতে হচ্ছে কিনা, এখানে কি ধরনের কাজ হচ্ছে যদি একটু কথা বলা যায়? মানে কি ধরনের কি ডকুমেন্টস কি লাগছে বা কি করতে হচ্ছে? সিএ সংক্রান্ত আধার কার্ডটা, আর যারা ওদেশ থেকে এই দেশে এসেছে তাদের বাংলাদেশের অ্যাড্রেসটা, সেটা খুব প্রয়োজন। তারপরে এখানে যা প্রসেস আছে সেই প্রসেসটা ফলো করা হচ্ছে। ফলো করে এটা কি অ্যাপ্লাই করছেন ওনারা? সিএতে আবেদন করছেন? তার আধার কার্ডটা দরকার আছে, সে ওখানকার কি অ্যাড্রেসে ছিল সেই অ্যাড্রেসটা এখানে হ্যাঁ আবেদন করছে। একটা আমাদের একটা এফিডেভিটের একটা ব্যবস্থা করা হয়েছে, সেই এফিডেভিটটা দিয়ে আমরা সেই অ্যাপ্লিকেশনটা করছি অনলাইনে। সেই প্রসেসটা এখন অনগোয়িংই আছে। যারা মূলত কম্পিউটার জানে না অনলাইনে করতে, তাদের কি সহযোগিতা করছে? হ্যাঁ, আমরা তাদের ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। একবার শিলিগুড়ি থেকে নজর রাখি। আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ শিলিগুড়ি থেকে লাইভে। প্রসেনজিৎ, মহাদেব একটু আগে দেখালো এখানকার মানে নদিয়ার ছবিটা, তুমি যেখানে আছো সেখানকার ছবিটা একবার দেখি। দেখো, আমার সঙ্গে সিএতে যারা আবেদন করতে চান এমন একজন আবেদনকারী তার যাবতীয় নথি নিয়ে এসেছেন, আমি দেখাবো। আচ্ছা, বিজেপির ক্যাম্প, মুখ্যমন্ত্রী যাই বলুন না কেন, এই ধরনের SIR ক্যাম্প এবং সিএ ক্যাম্প প্রতিদিন চলছে এবং অনেকে আসছেন আবেদন করতে। এই যে সেই ডকুমেন্টগুলো নিয়ে এই ব্যক্তি আমার পাশে যিনি আছেন এসেছেন। দাদা, প্রথমত আপনার নাম কি? আমার নাম স্বপন চক্রবর্তী। কার জন্য এই অ্যাপ্লাই করছেন? আমার বোনের জন্য। এই কি ডকুমেন্ট লাগছে আপনার একটু দেখাবেন? ডকুমেন্ট হলো বাংলাদেশের স্কুল সার্টিফিকেট। এটা বাংলাদেশের স্কুল সার্টিফিকেট। স্কুল। আচ্ছা, আর তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার
বিশ্ব হিন্দু পরিষদের থেকে দেওয়া, এই রাজ্য থেকে দেওয়া, আর এভিডেভিট লাগে 3টা। এই সিএতে অ্যাপ্লাই করছেন কেন? সিএতে অ্যাপ্লাই করছি যে আমার বোনের 2002 সালে ভোটার লিস্টে নাম ওঠেনি, আনলাকিলি। পরবর্তী সময় নাম উঠছে, সেই কারণে যদি আটকায় যায় যখন হবে ইনকোয়ারি, নাগরিক, হ্যাঁ। মুখ্যমন্ত্রী তো বলছেন কারো নাগরিকত্ব কাটা যাবে না, ভয় পাবেন না, তাহলে কেন তড়িঘড়ি অ্যাপ্লাই করছেন? পেপারস তো দিতে হবে। মুখ্যমন্ত্রী তো আশ্বস্ত করছেন। আশ্বস্ত করলে হবে না তো, পেপার তো দিতে হবে, পেপারে কথা বলবে, কমিশন যা বলবে তাই হবে। আমি একবার যারা ক্যাম্পটা চালাচ্ছেন তাদের সঙ্গে কথা বলে আমি দেখালাম, উনি নথিগুলো দেখালেন, 3টে এফিডেভিট, বাংলাদেশের কোনো স্কুল কলেজের সার্টিফিকেট, দেখো যেমন উনি নিয়ে এসছেন সাতপাই উচ্চ বিদ্যালয় ও কলেজ, সোনাখুলি, সৈয়দপুর, নীলফামারী, বাংলাদেশের স্কুলের সার্টিফিকেট। এবং যেহেতু 2002-এর সময়কার নাম নেই, তার পরবর্তীকালে এসেছেন এবং এখানকার হিন্দু কোনো মন্দির তারা তাকে চেনে, এক্ষেত্রে বিশ্ব হিন্দু পরিষদ সার্টিফিকেট দিচ্ছে। আমি একবার নান্টু পালের সঙ্গে কথা বলি। নান্টুদা, প্রতিদিন কত এই ধরনের আবেদন আপনাদের কাছে আসছে? আপনারাই কি পোর্টালে আপলোড করছেন? হ্যাঁ, আমরাই পোর্টালে আপলোড করছি, আর ডেলি 7-8টা করে আসছে। ওদের যে ক্যাটারি কাগজগুলো আছে সেই কাগজগুলো ওদের জোগাড় করতে বলছি। এরকম একটা অ্যাপ্লিকেশন ওরা হার্ড কপি করতে হবে। সেই প্রসেনজিৎ, ছোট্ট করে একটা প্রশ্ন, সেটা আমরা চাইছি না নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় তো গতকাল প্রশ্ন তুলেছিলেন যে শান্তনু শিবির যে কার্ডটা দিচ্ছে মতুয়াদের, তার কি যৌক্তিকতা? এই বিশ্ব হিন্দু পরিষদের যে কার্ডটা, এর কি যৌক্তিকতা? একেবারে এক লাইনে যারা ক্যাম্প চালাচ্ছেন তাদের কাছ থেকে। অত্যাচারিত হয়ে এসছেন। আমি নান্টুদা একটা অন্য জিনিস বলি, কালকে যেমন মতুয়ারাও কিছু কার্ড দিচ্ছে, মানে শান্তনু ঠাকুররা কিছু কার্ড দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই কার্ডের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার বিশ্ব হিন্দু পরিষদ যেমন এই সার্টিফিকেট দিচ্ছে, এই সার্টিফিকেটগুলোর কি যৌক্তিকতা? মানে মুখ্যমন্ত্রী বারবার বলছেন এইগুলো করে আপনারাও আগেভাগেই কিছু মানুষকে বাংলাদেশি প্রমাণ করে দেওয়ার চেষ্টা করছেন। এটা রাজনৈতিক অভিযোগ বলতেই পারেন আপনারা, কিন্তু আপনাদের বক্তব্যটা ঠিক। আমরা বলছি শুধু কোনো হিন্দু না, খ্রিস্টান জায়গায় আমি এই সার্টিফিকেটে কোনো এনারা নিয়েছে হিন্দুত্বর জন্য, কেউ যদি শিখ আসে শিখ থেকে নেবে। বেশ, বুঝতে পেরেছি, ধন্যবাদ প্রসেনজিৎ। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে। মতুয়াগণের পর মালদা মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী। মনে রাখতে হবে, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এমআইএম বা বিমের প্রভাব বৃদ্ধির মধ্যেই সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সফর, সেই সফর একেবারে সাধারণ কোনো সফর নয়, সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এজেন্ডা কি? দেখো তনিষ্ঠা, প্রথমেই যে কথা বলার, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর এর এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় যে কটা জায়গায় যাচ্ছেন, সে কটা জায়গায় কিন্তু রাজনৈতিক পরিকল্পনার জায়গা থেকেই কিন্তু তিনি যাচ্ছেন। প্রথমে তিনি গেলেন মতুয়াগড়ে, এরপরেই তিনি যাচ্ছেন আগামী 3 এবং 4 তারিখে মালদা এবং মুর্শিদাবাদে। বিহার নির্বাচনে ভালো ফল করার পর আমরা দেখছি মালদায় সক্রিয় হচ্ছে মিম, সেখানে একদা কংগ্রেস গড়, সেখানে বাম কংগ্রেসের সক্রিয়তা রয়েছে। একইভাবে একই চিত্র কিন্তু মুর্শিদাবাদেও, সেখানে বাম কংগ্রেসের সক্রিয়তা রয়েছে। এসআই এবং বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবির, তিনিও কিন্তু বাবরি মসজিদ করার ডাক দিয়েছেন। এরকম একটা জটিল পরিস্থিতিতে 2 সংখ্যালঘু জেলায় সফর করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিঃসন্দেহে অত্যন্ত রাজনৈতিক, অর্থাৎ মতুয়ার পর সংখ্যালঘুদের সব থেকে বড় যে 2টো জেলা, সেইখানে কিন্তু সফর করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ, দলীয় কর্মসূচি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নজর থাকবে। অনেক অনেক ধন্যবাদ সৌরভ। আর এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বিএলওদের ওপর চাপ তৈরি করছেন রাজনৈতিক দলের নেতারা। সুপ্রিম কোর্টে বিস্ফোরক অভিযোগ নির্বাচন কমিশনের। বড় খবর, বিএলওদের ওপরে চাপ তৈরি করছেন রাজনৈতিক নেতারা। সুপ্রিম কোর্টে বিস্ফোরক অভিযোগ নির্বাচন কমিশনের তরফ থেকে। শ্রাবন্তী আমাদের সঙ্গে লাইভে রয়েছেন। শ্রাবন্তী, অনেকগুলো প্রশ্ন একে একে যাই, ঠিক কি অভিযোগ করা হয়েছে আগে জানাও। দেখো, আজকের এসআইআর এর যে শুনানি ছিল, সেটা আবার বেলা 2টো থেকে ফের মূল মামলা শুনানি রয়েছে। আজকে 4টি রাজ্য, পশ্চিমবঙ্গ সহ তামিলনাড়ু, কেরালা, এরা প্রত্যেকেই আসে এবং তাদের বক্তব্য ছিল যে বিএলওদের কাজের প্রেশার ক্রমশ বাড়ছে। এ রাজ্য থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি উল্লেখ করেন যে 23 জনের মৃত্যু ইতিমধ্যেই হয়েছে এবং এটা হচ্ছে অমানসিক একটা প্রেশার রয়েছে। কপিল সিব্বল, বর্ষিয়ান আইনজীবী, তিনিও এই প্রেশারের কথা বলেন। যদিও ইলেকশন কমিশনের পক্ষ থেকে রাকেশ দ্বিবেদী তিনি পরিষ্কারভাবে জানান যে
50% দেশ জুড়ে যে কাজ হচ্ছে 12টা রাজ্যে, সেখানে 50% ডিজিটাইজেশনের কাজ কমপ্লিট হয়েছে। বিএলওরা খুব ভালো কাজ করছেন, কিন্তু তাদের একটা ভয় দেখানোর কাজ চলছে। এই সময় কপিল সিব্বল বলেন যে কেউ কিছু ভয় দেখাচ্ছে না, রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে আলাদা করে কিছু বলা হচ্ছে না, শুধুমাত্র যা যা নিয়ম সেটা শুধুমাত্র কমিশনই করছে এবং সেটাই পাল্টা চাপ। আজকের এই 4 রাজ্যের পক্ষ থেকেই বলা হয়েছে যে 4টি যে 4 ডিসেম্বর 4 ডিসেম্বর পর্যন্ত যে সময়সীমা সেটা বাড়িয়ে আরও একদিন করা হোক। সে নিয়ে আলাদা করে কোনো নির্দেশ দেওয়া হয়নি কমিশনের পক্ষ থেকে, শীর্ষ আদালতের পক্ষ থেকে। শুধুমাত্র সমস্ত পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ফের বেলা 2টোর সময় মূল মামলা থাকছে এবং সেখানে বিহারের সময় যে এসআইআর ছিল সেই সময় যে মামলা ছিল সেই মামলা শুনানি করবেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। সঙ্গে থাকা শ্রাবন্তী, এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি আমরা। বিএলওদের ওপর চাপ তৈরি করছেন রাজনৈতিক নেতারা। সুপ্রিম কোর্টে বিস্ফোরক অভিযোগ নির্বাচন কমিশনের তরফ থেকে। রাজনৈতিক নেতারা বিএলওদের ভয় দেখাচ্ছেন, কমিশনের নির্দেশেই কাজ করছেন বিএলওরা। পাল্টা কপিল সিব্বল, অতিরিক্ত চাপে আত্মহত্যা করছেন বিএলওরা। বাংলায় এখনো পর্যন্ত 23 জনের মৃত্যু হয়েছে, দাবি আইনজীবী সিব্বলের। ফর্ম ডিজিটাইজ করতে বিএলওদের আরও সময় দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। শ্রাবন্তীর কাছে আরও একবার যাব। শ্রাবন্তী, আমরা বিহারে তো দেখেছি, বিহারে হয়ে গেছে, বিহারে একটা মামলা হয়েছিল, সেটা অবশ্য অন্য একটি মামলা। পরবর্তীতে বাংলা এবং অন্যান্য রাজ্যগুলোয়। আজকে কোন কোন রাজ্য নাকি শুধু বাংলা, এই আবেদনটা কারা করেছিল? দেখো, 4টি রাজ্যের পক্ষ থেকে করা হয়েছে। তার মধ্যে কেরালার বক্তব্য ছিল যে তাদের অনগোয়িং ইলেকশন রয়েছে 9 ডিসেম্বর থেকে, সেক্ষেত্রে বিএলওরা এভাবে আলাদা করে কাজ করতে পারবে না। তামিলনাড়ুর বক্তব্য ছিল বিএলওরা যে ফর্ম ডিজিটাইজ করবেন সেখানে একটা বেশ সমস্যা থাকছে, কারণ সামনে একটা ঝড়ের আপডেট রয়েছে। সেই দিন কিভাবে তারা কাজ করবেন, ফলে আরও একটা দিন বাড়িয়ে দেওয়া হোক। রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল, এরা পশ্চিমবঙ্গের হয়ে বলেন তাদের বক্তব্য ইতিমধ্যেই 23 জন বিএলওর আত্মহত্যার খবর এসছে। এই ক্রমবর্ধমান চাপ সেটা কিভাবে সম্ভব, আরও একদিন বাড়িয়ে দেওয়া হোক, সেটা কিন্তু সরাসরি না জানিয়ে দিয়েছে ইলেকশন কমিশন। তাদের বক্তব্য গোটা রাজ্যে এসআইআর অত্যন্ত। শ্রাবন্তীর সঙ্গে থাকো, জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, শ্রাবন্তী লাইভ রিপোর্টিং করছিল, যে খবর আমরা দেখাচ্ছি, এর আগে তো রাজনৈতিক দলের, মানে বিশেষ করে শাসক দলই অভিযোগ করছিল বিএলওদের ওপর অত্যাধিক চাপ দেওয়া হচ্ছে, তাই কেউ আত্মহত্যার চেষ্টা করছেন, কেউ আত্মহত্যা করেছেন, কেউ অসুস্থ হয়ে পড়েছেন। এবার গোটা বিষয়টা সুপ্রিম কোর্টে চলে গেছে। আর প্রথমবার দেখলাম যে আইনের দরজায় কড়া নাড়িয়ে এই বিষয়ে নির্বাচন কমিশন মুখ খুলল। তারা সুপ্রিম কোর্টে জানিয়েছেন যে অ্যাকচুয়ালি বিএলওদের ওপর চাপ তৈরি করছে রাজনৈতিক দলের নেতারা। এটা তো খুব স্বাভাবিকই আছে, আমরাও তো গ্রাউন্ডে দেখছি যেখানে বিএলওরা কাজ করার জন্য সঠিকভাবে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে কাজ করার চেষ্টা করছে, সেখানে ভয়ঙ্কর রকম ভাবে চাপ শাসক দলের তরফ থেকে তৈরি হচ্ছে। একটি জায়গায় দেখলাম যে একজন বিএলও কে ডেকে পাঠানো হয়, তিনি না আসায় তাকে থাপ্পড় মেরেছে, তো তার ফলে তাকে শোকজও করা হয়েছে। এ ধরনের ঘটনাগুলো ঘটছে, এফআইআর করা হয়েছে তার বিরুদ্ধে। তো আমরা তো বারবার জানি, আমরা যে কথা দেখছি বিএলওদের কাছ থেকেও যে ফিডব্যাক নির্বাচন কমিশন পেয়েছে তারই প্রতিক্রিয়া বা তারই সেই কথাই হচ্ছে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে রেখেছে। ধন্যবাদ। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখা যাক। তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ, সিইও অফিসের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন জাতীয় নির্বাচন কমিশন। দুদিনের মধ্যে কলকাতা পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব। তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ, প্রায় 1.5 দিন ঘেরাও ছিলেন সিইও, আমরা দেখিয়েছি আপনাদেরকে সেই বিষয়টা, এবং নিরাপত্তায় গুরুতর গলদ। সিইও দপ্তরের বর্তমান নিরাপত্তা পর্যাপ্ত নয়, স্পষ্ট করা হয়েছে এটা কমিশনের তরফ থেকে। কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, একের পর এক ঘটনা আমরা দেখেছি, তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ, এবং আমরা দেখেছি কিভাবে তারা সিইও অফিসের ভেতরে ঢুকেছে এবং সমস্ত কিছু নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে কমিশন, এবং তারা ঠিক কোন কোন বিষয়গুলো স্পেসিফিক করেছে, কোন কোন বিষয়গুলোর প্রশ্ন তুলেছে। তনিষ্ঠা, গত সোমবারে যেরকমভাবে তৃণমূলপন্থী এই অধিকার বিএলওদের অধিকার মঞ্চ রক্ষা কমিটি তারা যেভাবে ধর্ণা দিয়েছে, তারপরে নড়ে চড়ে বসেছে জাতীয় নির্বাচন কমিশন। সরাসরি ছবিটা দেখাবো, যেখানে এই মুহূর্তে সিইওদের মূল যে অফিস রয়েছে তার গেট রয়েছে, সেখানে এই পুলিশ এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকদের একটা পোস্টিং রয়েছে।
ঠিক উল্টো দিকে ধর্ণা মঞ্চ রয়েছে, সেই ধর্ণা মঞ্চে এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিএলওদের এই সংগঠনের যারা রয়েছেন সেই সমস্ত সদস্যরা। প্রশ্ন হলো, দুদিন ধরে এই আন্দোলন চললো, ধর্ণা চললো একেবারে সিইও দফতরের সামনে। সিইও দফতর অর্থাৎ যেখানে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বসেন ঠিক তার অফিসের বাইরে, এবং সেই দিন তোমার মনে থাকবে সাংবাদিক বৈঠক করতে মনোজ আগরওয়াল সিইওকে তাকে অন্য পথে ঘুরপথে এসে নিচে এসে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করতে হয়। মূল রাস্তা ব্যবহার করা যাচ্ছিল না, অজস্র মহিলা কর্মচারী এখানে রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তারা বেরোতে পারছিলেন না। এই গোটা সমস্যাটির উপরেই আজকে নজর পড়েছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন সরাসরি পুলিশকে চিঠি লিখেছে, পুলিশ কমিশনারকে জানিয়েছেন যে এই অতিরিক্ত নির্বাচন কমিশনাররা রয়েছেন, যারা ডেপুটি সিইওরা রয়েছেন। তোমাকে একটু থামাচ্ছে, এই মুহূর্তে দিল্লিতে নির্বাচন সদনের ঠিক বাইরে সাংবাদিক বৈঠক করা হচ্ছে বিজেপির তরফ থেকে। SIR के दौरान हो रही अनियमितताओं के बारे में जानकारी दी। किस तरीके से पश्चिम बंगाल की सरकार, टीएमसी के कार्यकर्ता और मुख्यमंत्री बीएलओ पर दबाव बना रहे हैं, उसकी जानकारी हमने इलेक्शन कमीशन को दी। हमने इलेक्शन कमीशन को बताया कि सभी बीएलओ को जो 18,000 रुपए की राशि स्टेट गवर्नमेंट की तरफ से देनी जानी चाहिए थी, वो अभी तक नहीं दी गई है। पश्चिम बंगाल के फाइनेंस डिपार्टमेंट ने उसको अभी तक अप्रूव नहीं किया है। हमने इलेक्शन कमीशन को बताया कि डेटा एंट्री ऑपरेटर्स जो हायर होने चाहिए थे, जिसकी वजह से बीएलओस को काम करने में आसानी होती, उन डेटा एंट्री ऑपरेटर्स को भी पश्चिम बंगाल की सरकार ने अभी तक नियुक्त करने के प्रावधान नहीं बनाए हैं। तो ममता बनर्जी जो बीएलओस को लेकर लगातार बयान दे रही हैं, वो ही बीएलओस के ऊपर हो रहे काम के दबाव की जिम्मेदार है। उनकी गैर जिम्मेदाराना रवैये की वजह से ही बीओज नहीं नियुक्त हुए हैं, जिसकी वजह से बीएलओ पर काम का दबाव बढ़ रहा है और उनके कार्यकर्ता बीएलओ को डरा धमका रहे हैं, उनको घेर कर उनसे एन्यूमरेशन फॉर्म लेकर खुद भरने का प्रयास कर रहे हैं। हमने इलेक्शन कमीशन के ध्यान में ऐसी कई अनियमितताएं लाई हैं जहां पर जो लोग मर चुके हैं उनके नामों को भी वोटर रोल में डालने का प्रयास किया जा रहा है। हमने इलेक्शन कमीशन को बताया कि 2002 से लेकर 2025 तक लगभग 88 लाख यानी 88 लाख लोग स्टेटिस्टिकली अब इस दुनिया में नहीं रहे हैं, लेकिन फिर भी ऐसा देखा गया है कि बहुत बड़ी संख्या में ऐसे डेड वोटर्स, उनकी जानकारी वोटर रोल में डाली जा रही है। जो लोग बंगाल से 2002 ভোটার তালিকায় নাম নেই, আর এই প্রতিবাদে রাজারহাট বিডিও অফিসের ভোটারদের বিক্ষোভ। ছবি দেখুন, এই মুহূর্তে ছবি আসছে রাজারহাটের বিডিও অফিসের সামনে। এই তিনটেকেই ওখান থেকে আউট করে দেওয়া হয়েছে। আমাদের আগেও ছিল, পরেও আছে, 2003-এ যখন আছে, 2002-এও আছে, 2000 আগেও আছে, তার আগেও আছে। তাহলে আমাদের 2002-এর নেই বলে আমাদেরকে 3-এর বলা হলো আপনারা ফর্ম ফিল আপ করুন। আমরা ফর্ম ফিল আপ করলাম। ফর্ম ফিল আপ করার পর যখন সাবমিট করা হচ্ছে, বিএলওরা দেখছেন, উনি বলছেন এখান থেকে যখন আমরা দেখছি অনলাইনে সেটা দেখানো হচ্ছে নো রেকর্ড ফাউন্ড। তাহলে আমাদের ওখানে অস্তিত্ব মুছে দেওয়া হচ্ছে। আমাদের কাছে সেই প্রমাণ আছে যে আমরা এখানকার স্থানীয়, কিন্তু আমাদেরকে যতক্ষণ না বিডিও আমাদেরকে ইলেকশন কমিশনার যতক্ষণ না ডাকবে না, আমরা সেগুলো তো প্রমাণ করতে পারবো না। তাহলে আমাদের প্রমাণ করতে গেলে তো আমাদের কাগজটা আগে সেখানে সাবমিট করতে হবে, সেখানে তো সাবমিট হচ্ছে না।
বিওলারা জমা নেওয়ার পরে বিওলাদের সঙ্গে কথা বলার পরে বিওলারা বলছে আমাদের ভিডিওদের ইনস্ট্রাকশন আছে 2002 সালের লিস্ট না হলে আমরা আপডেট করতে পারবো, ফর্মগুলো রিটার্ন করে দিচ্ছে। সেখানে অশান্তি হচ্ছে, মেয়েরা কান্নাকাটি করছে। আমরা ডাইরেক্ট বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো এবং বিডিও সাহেব আমাদের বলে। বনগাঁর গোপালনগরে অসুস্থ বিএলও ভর্তি হাসপাতালে। পরিবারের দাবি এসআইআরের কাজে চাপে অসুস্থ বিএলও সুশান্ত ঠিকাদার। সোমবার দুপুরে বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন বিএলও। হৃদরোগে আক্রান্ত বিএলও, উৎকণ্ঠায় পরিবার। কল্যাণীর গান্ধী হাসপাতালে চিকিৎসা চলছে ওই বিএলওর। কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছে, বিএলওর কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছিল। ওই কাগজপত্র লিখছিল, লিখতে লিখতে বাড়িতে আরও লোকজন এসেছিল, ওদের সামনেই অসুস্থ হয়ে পড়ে। বিএলওর কাজ চলছিল? হ্যাঁ হ্যাঁ, ফর্ম জমা নিচ্ছিল? ফর্ম জমা নিচ্ছিল, জমা নিতে নিতে অসুস্থ হয়ে পড়ে। তারপরে এসে দেখলাম ও পড়ে গেছে, তুললাম, টেনে তুলে বনগাঁয় নিয়ে গেছিলাম। কাজের প্রেশার তো আছেই, এমনিও অসুস্থ আগের থেকেই। ওই বিএলওর কাজ করছিলেন উনি, আর অসুস্থ ছিলেন, আরও বেশি প্রেশার পড়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে আরও। তারপর হসপিটালে ভর্তি আছেন, একটা অ্যাটাক হয়েছে বললেন ডাক্তার। টেনশন হচ্ছে? হ্যাঁ, টেনশন তো হবেই। এদিকে সংবিধান দিবসে নাম না করে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা আজ বিপদের সম্মুখীন। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বুলডোজ করা হচ্ছে। এই কঠিন সময়ে সংবিধানকে রক্ষা করতে হবে, সোশ্যাল মিডিয়া পোস্ট মুখ্যমন্ত্রীর। যে পোস্ট আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আজকে যখন গণতন্ত্র বিপন্ন, ধর্মনিরপেক্ষতা বিপন্ন, সার্বভৌমত্ব বলবো না আমি দেশের ব্যাপার, কারণ আমি চাই আমার দেশ ভালো থাক। মানুষের ভোটাধিকার নিয়ে, নাগরিকত্ব নিয়ে স্বাধীনতার এত বছর পর কোশ্চেন তোলা হচ্ছে। আমাদের নতুন করে সবাইকে প্রমাণ দিতে হচ্ছে আমরা দেশের নাগরিক কিনা। এর পেছনে এনআরসি কাজ করছে। আমরা স্তম্ভিত, আমরা দুঃখিত, আমরা মর্মাহত, আমরা শোকাহত। তাই বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচুতে দাঁড়িয়ে প্রণাম জানিয়ে বলে গেলাম, শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়ে গেলাম, এই গণতন্ত্রকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। এদিকে সংবিধান দিবসে পাল্টা মমতাকে নিশানা করেছে বিজেপি। সংবিধান দিবসে মমতা বাংলাকে চুপ করিয়ে রাখতে চায়, কিন্তু বাংলা তার অধিকার ফিরে পেতে চায়। আসন্ন নির্বাচনে ঠোঁটের বদলে ঠিক প্রতীকে আঙুল রাখুন। সোশ্যাল মিডিয়ায় এইভাবেই পোস্ট বঙ্গ বিজেপি। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। সাংহাইয়ে ভারতীয় যাত্রীকে হেনস্থার ঘটনায় কড়া জবাব ভারতের। 21শে নভেম্বর অরুণাচলের তরুণী প্রেমাকে হেনস্থা সাংহাইয়ে বিমানবন্দরে। আর তারপর ঠিক কি হলো দিল্লির, তার কিভাবে জবাব দিয়েছে জানবো। আমাদের প্রতিনিধি সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সিজার, দেখো, ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে যেমন জবাব দেওয়া হয়েছে, তেমনি বেজিং এবং সাংহাইয়ের যে ভারতীয় দূতাবাস এবং উপদূতাবাস রয়েছে সেখান থেকেও ভারতীয় কূটনীতিবিদরা একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে চীন বেআইনিভাবে প্রেমা ঠান্ডবকে আটকে রেখেছিল 18 ঘন্টা। কোনোভাবেই অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, কোনোভাবেই সেটা চীনের কোনো তার সঙ্গে সম্পর্ক নেই। ভারতের সার্বভৌম, ভারতবর্ষের একটা অংশ, এবং সেই জায়গা থেকে প্রেমাকে যেভাবে আটকে রাখা হয়েছে, আন্তর্জাতিক আইন থেকে শুরু করে এয়ারলাইন্স, সেই দেশের নিজের আইনও ভঙ্গ করা হয়েছে। কারণ সাংহাই এয়ারপোর্টে তিনি লন্ডন থেকে যখন জাপান যাচ্ছিলেন তখন ট্রানজিটে ভিসা ফ্রি 24 ঘন্টা থাকা যায়, সেটা সেই দেশেরই নিয়ম তৈরি করা, সেই নিয়মকেও ভায়োলেট করা হয়েছে। অর্থাৎ এই গোটা ঘটনাকে নিয়ে সাম্প্রতিক অতীতের মধ্যে এবারই সব থেকে বেশি কিন্তু উত্তেজনার পারদ চড়ছে ভারত চীনের কূটনৈতিক মহলে। বেশ, ধন্যবাদ সিজার। I probably interacted with around 10 other immigration officers. So another lady took me to another part of the airport. And in fact, when I tried to question them and ask them what was the issue, they said Arunachal is not part of
India very clearly. And they said, you should apply, and started mocking and laughing and saying things like, you should apply for Chinese passport. You're Chinese, you're not Indian. Some mockery around there. Then basically they took me to the transfer desk of China Eastern, which is next to an immigration desk. And they would just keep basically sending me from one desk to the other. So if I ask the Chinese airline, they tell me to go to the immigration tells me to go to them. And they basically didn't give me a straight answer. I said, where is the law? What rights have you got to hold me back here? So ultimately it took about 18 hours for me to get out of Shanghai. আর এই মুহূর্তে একটা বড় আপডেট দিয়ে আপনাদেরকে, শুধুমাত্র অরুণাচল প্রদেশের দাবি করেই বসে নিয়েছি। ভারত মহাসাগরে চরবৃত্তির অভিযোগ চীনা জাহাজের বিরুদ্ধে। ভারত মহাসাগরে মিসাইল ও স্যাটেলাইট ট্র্যাকিং জাহাজ মোতায়েন চীনের। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, শুধুমাত্র অরুণাচল প্রদেশের দাবি করেই বসে নেই চীন। ভারত মহাসাগরে চরবৃত্তির অভিযোগ চীনা জাহাজের বিরুদ্ধে। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সায়ন্ত, একদমই, তোমার হয়তো মনে থাকার কথা, এর আগেও ভারত মহাসাগরের উপরে এবং ওড়িশার উপকূলে যখন মিসাইল টেস্ট করার কথা ছিল, সেই সময় কিন্তু চীন এভাবে গুপ্তচর বৃত্তি করে যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজ পাঠিয়েছিল। এবং এবারও দেখা গেল যে চীনের তরফে কিন্তু যুদ্ধজাহাজ, যেটা স্যাটেলাইট এবং মিসাইল ট্র্যাকিং করতে পারে যে গুপ্তচর জাহাজগুলো রয়েছে সেগুলো পাঠানো হয়েছে। মূলত 5th জেনারেশনে ওয়াং 5 এই জাহাজগুলোকে পাঠানো হয়েছে। ভারতের কিন্তু তরফে কিন্তু বিশাখাপত্তনম এবং ওড়িশায় 2 দফায় মিসাইল টেস্ট করার কথা রয়েছে, যে কারণে নোটামও জারি করা হয়েছে। এবং সেই নোটাম চলাকালীনই মূলত এই যুদ্ধজাহাজগুলো ভারত মহাসাগরে মোতায়েন করেছে চীন। তারা মূলত গুপ্তচর বৃত্তি চালাচ্ছে যে কিভাবে মিসাইল ট্র্যাকিং, মিসাইল তারা পরীক্ষা করছে, মিসাইলের দূরত্ব কতটা, মিসাইলের স্পিড কতটা, যাবতীয় কিছু পরীক্ষা করার জন্য এবং গুপ্তচর বৃত্তি চালানোর জন্যই এই চীন কিন্তু এভাবে তাদের যুদ্ধজাহাজ তথা মিসাইল এবং স্যাটেলাইট ট্র্যাকিং জাহাজ পাঠিয়েছে। স্বাভাবিকভাবে ভারতের তরফে কিন্তু এই জাহাজগুলোর উপরে নজর রাখা হচ্ছে। 5th জেনারেশনের জাহাজ যেহেতু পাঠানো হয়েছে, তাদের ক্ষমতা কিন্তু অনেকটাই, এবং সেই কারণে ভারতীয় সেনার যারা মূলত সামরিক বিশারদরা রয়েছেন এবং কি যারা মূলত এই মিসাইলের যাবতীয় বিজ্ঞানী, তারা কিন্তু এই যুদ্ধজাহাজগুলোকে কৌশলে নজর এড়িয়ে কিভাবে মিসাইলকে টেস্ট করানো যায় সেদিকেই মূলত এখন চেষ্টা চালিয়ে যাচ্ছে। নজর থাকবে। সায়ন্ত, ধন্যবাদ।